আজ থেকে দেশ জুড়ে চালু হচ্ছে ন্যায় সংহিতা। ব্রিটিশ আমলের বিধি এবার অতীত। 1860 সালের ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংহিতা আইন। 1898 সালের ফৌজদারি দণ্ডবিধি বদলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। 1872 সালে সাক্ষ্য আইন বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আজ থেকে দেশে কার্যকর হচ্ছে তিনটি ফৌজদারি আইন এবং তার মধ্যে একটি হলো ভারতীয় ন্যায় সংহিতা। সোমবার আইন লাগু হতেই প্রথম মামলা এবং দায়ের হয়েছে। আজ থেকে কার্যকর ন্যায় সংহিতা আইন। সোমবার থেকে কার্যকর হচ্ছে নতুন 3 আইন ভারতীয় ন্যায় সংহিতা। ফলে দেশ থেকে ভারতীয় দণ্ডবিধি, সিআরপিসি এবং সাক্ষ্য আইনের বদলে বিচার হবে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য আইন অনুযায়ী। নতুন আইন কার্যকর করে কেন্দ্রীয় সরকারের তরফে এসওপি তৈরি করা হয়েছে। ন্যায় সংহিতায় জিরো এফআইআর, ডিজিটাল এফআইআর এর কথা বলা হয়েছে। নতুন আইন অনুযায়ী একটি ফরম্যাট তৈরি করবেন রাজ্য পুলিশ প্রধান। আজ থেকে দেশে শুরু ন্যায় সংহিতা আইন এবং কি এই আইনে রয়েছে তা অবশ্যই জানবো। তবে দেশ জুড়ে আজ থেকে কার্যকর হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা আইন। সোমবার থেকে অতীত ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি। এদিন থেকে দেশের প্রত্যেক থানায় যা যা মামলা রুজু হবে সবকটি হবে নয়া আইনের ধারা অনুযায়ী। সোমবার এই আইনের প্রথম এফআইআর দায়ের হয়েছে দিল্লিতে। ইন্ডিয়ান পেনাল কোড এখন অতীত। সোমবার থেকে দেশে কার্যকর হলো ভারতীয় ন্যায় সংহিতা। সাক্ষ্য আইন বদলে 1872 সালের শুরু হলো ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। 1860 সালের ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংহিতা। 1898 এর ফৌজদারি দণ্ডবিধি বদলে নাগরিক সুরক্ষা সংহিতা। 1860 সালের ভারতীয় দণ্ডবিধি বদলে ভারতীয় ন্যায় সংহিতা। নতুন ফৌজদারি আইন চালু হলেও পুরনো আইনগুলি যে একেবারে ব্যবহার হবে না তাও নয়। দেশের বিভিন্ন আদালত থানায় রবিবার পর্যন্ত পেন্ডিং কেসের সংখ্যা যা সবই চলবে পুরনো আইন অনুযায়ী। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, আজ থেকে দেশ জুড়ে চালু হলো ভারতীয় দণ্ডবিধির বদলে, অর্থাৎ 1860 সালের ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় ন্যায় সংহিতা। নয়া আইনে কি রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, তোমায় জানিয়ে রাখি যে এই যে নতুন যে আইন, নয়া আইন ন্যায় সংহিতা 2023, এই ন্যায় সংহিতা 2023-এর যদি পর্যালোচনা করা যায় তাহলে একাংশের আইনজীবীর মতে এটা কিন্তু সংবিধান বিরোধী। কেন সংবিধান বিরোধী তার উত্তর দিতে গিয়ে পরিষ্কারভাবে আইনজীবীরা এবং এই আইনে যে বিষয়টি উল্লেখ রয়েছে সেটা হচ্ছে যে পুরনো আইন অনুযায়ী যদি কাউকে গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তারের পর যখন আদালত তাকে সেই তদন্তকারী সংস্থার হেফাজতে দেন, অর্থাৎ তদন্তকারী সংস্থা তাকে পুলিশি হেফাজতে নেয়, সেই পুলিশি হেফাজতে নেবার পরে তাকে যদি ধরো 4 দিনের মাথায় তাকে জেল কাস্টডি দেওয়া হলো, অর্থাৎ পুলিশি তদন্ত শেষ হবার পরে তাকে জেল কাস্টডি দেওয়া হলো। পুরনো আইনে যেটা পরিষ্কারভাবে বলা হয়েছিল যে কোনো অভিযুক্তের যদি পুলিশি হেফাজত থেকে জেল কাস্টডি হয় তাহলে পরবর্তীকালে পুলিশ আবার তাকে হেফাজতে নিতে পারবে না ওই মামলার প্রেক্ষিতে। কিন্তু ন্যায় সংহিতা আইনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এই পুলিশি হেফাজতের সময়সীমা দেওয়া হয়েছে 14 দিন, অর্থাৎ এই 14 দিনের মধ্যে পুলিশ যদি মনে করে তাকে 4 দিন প্রথমে হেফাজতে নিল, তারপরে সে তদন্তের অগ্রগতি না হওয়াতে তাকে জেল হেফাজত দিল এবং জেল হেফাজতের পরে পুলিশ যদি ইচ্ছে করে তাকে আবার পুনরায় পুলিশি হেফাজতে নিতে পারে। অর্থাৎ এই যে খেপে খেপে হেফাজতে নেওয়া, এর ঊর্ধ্ব পরিসীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে 14 দিন। কিন্তু আগে যে নিয়ম ছিল যে একবার হেফাজত থেকে যদি জেল হেফাজতে চলে যেত তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই পরবর্তীকালে আর পুলিশি হেফাজতে দেওয়া হতো না। এই যে নতুন আইনের পরে আইনজ্ঞ মহল মনে করছে যে সংবিধানের 21 নম্বর এবং 19 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ওই অভিযুক্তের যে একটা রাইট, অর্থাৎ তার যে একটা নিজস্ব স্বাধীনতা, সেই স্বাধীনতা খর্ব হতে পারে। তার কারণ এখানে প্রসিকিউশন এবং তদন্তকারী যে সংস্থা
তার ইচ্ছে মতো তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে এবং তার ইচ্ছে মতো জেল হেফাজতে নেওয়া হবে। উদাহরণস্বরূপ তারা যেটা আইনজ্ঞ মহল বলছেন যে কোনো এক ব্যক্তি জেলে রয়েছেন, তার 14 দিনে 4-5 দিনের হেফাজতের পুলিশি হেফাজতের পর যার জেল কাস্টডি হয়েছে, তারপরে তিনি জেল হেফাজতে রয়েছেন, হঠাৎ তাদের মনে হলো যে তাকে আবার পুলিশি হেফাজতে নেবে, তাহলে সেক্ষেত্রে তারা নিতে পারে। অর্থাৎ এক্ষেত্রে প্রসিকিউশন এবং যেটা বলছে নতুন যে তদন্তকারী সংস্থার, সেই সংস্থার ওপরেই কিন্তু এই আইনটা বিশেষভাবে বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত, যে পুলিশের কাছে যখন কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বা অভিযুক্তের যখন বা কারুর কাছ থেকে পুলিশ যখন কোনো স্টেটমেন্ট নেয়, সেটা আইনের 161 ধারা অনুযায়ী তারা স্টেটমেন্ট নিয়ে থাকে। এই যে আইনের যে 161 ধারার যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা কিন্তু ট্রায়ালের ক্ষেত্রে অনেক সময় প্রদর্শিত হতো না। কিন্তু এই আইনে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তদন্তকারী সংস্থা এবং প্রসিকিউশন, অর্থাৎ প্রসিকিউশন যদি মনে করে তাহলে ওই 161 স্টেটমেন্টটাকে তারা এক্সিবিট করতে পারে। অর্থাৎ ট্রায়ালের ক্ষেত্রে যে নথি হিসাবে নথিভুক্ত করা, সেই নথিভুক্ত করাটা কিন্তু সেক্ষেত্রে প্রাধান্য পাবে এবং 161 নোটিশের ক্ষেত্রে, অর্থাৎ 161 যে স্টেটমেন্ট সেটা সরাসরি এক্সিবিট হবে সেই ট্রায়াল অর্থাৎ বিচারের ক্ষেত্রে। এই যে অর্থাৎ পরিষ্কারভাবে যে বর্ণনায় দেখা যাচ্ছে যে প্রসিকিউশন অর্থাৎ তদন্তকারী সংস্থার ওপরে যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই আইনে, তাতে এই বার কাউন্সিলের মত অনুযায়ী যে সাধারণ মানুষ এবং কমন ম্যানের যে অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং মূল যে পরিকাঠামো ছিল ফৌজদারি আইনের, সেই ফৌজদারি আইনের পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। আরও যে সমস্ত সংশোধনী আনা হয়েছে সে বিষয়ে তোমাকে একটু অবহিত করে দিই। সেটি হচ্ছে যে পরিষ্কারভাবে এই আইনে বলা হয়েছে, যেমন ধরো রাষ্ট্রদ্রোহ আইনে উঠছে, তবে এক্ষেত্রে বলা হয়েছে যে যদি সার্বভৌমত্বের পক্ষে বিপদ হয়ে উঠলে জরিমানা এবং 7 বছরের সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে। অর্থাৎ রাষ্ট্রদ্রোহ আইনটাকে সংশোধন এনে সেখানে যাবজ্জীবন পর্যন্ত সর্বোচ্চ সাজা পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এই আইনে বেশ কিছু নয়া যে নিয়ম রয়েছে তেমনটা তুমি জানাচ্ছিলে। একটু জানতে চাইবো যে বার কাউন্সিলের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, ঠিক কি কারণে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, কি কর্মসূচি রয়েছে তাদের, বিস্তারিত জানতে চাইবো পীযূষ। দেখো, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আজকের দিনটি থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বার কাউন্সিলের পক্ষ থেকে। রাজ্যে শুধু কলকাতা হাইকোর্ট নয়, রাজ্যের সমস্ত আদালতে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তাদের দাবি যে এই যে ন্যায় সংহিতা সহ কেন্দ্রে 2023 সহ কেন্দ্রের যে 3টি আইন, এই আইনের নয়া আইনের পক্ষে কমন পিপল অর্থাৎ সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার খণ্ডিত হবে এবং তাদের সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবে এবং নয়া আইনের ফলে সাধারণ মানুষ যে কোনো সময় এই আইনের বেড়াজালকে দিয়ে তাদেরকে বিভিন্নভাবে তদন্তকারী সংস্থা হ্যারাস করতে পারে। অর্থাৎ এই কারণেই সাধারণ মানুষের কথা মনে রেখেই বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টে বিজেপির আইনজীবীদের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছিল, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছে এই কর্মবিরতি আইনজীবীরা মানতেও পারে নাও মানতে পারে, সেটা তাদের ইচ্ছার উপরে নির্ভর করবে। এক্ষেত্রে বার কাউন্সিল কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, এবং নতুন যে আইন সেই আইনে একাধিক নিয়ম রয়েছে যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলো। পাশাপাশি বার কাউন্সিলের তরফে কর্মবিরতির ডাক পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের তরফে আজ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে এই নয়া আইন। কেন্দ্রের নতুন আইনের বিরোধিতা করে কর্মবিরতির ডাক বার কাউন্সিলের।